তাকিয়ে আছে মুগ্ধতা নিচের দিকে তাকিয়ে আছে। এখানে আসার একমাত্র কারণ মুগ্ধতা। কালকের ঘটনার জন্য সরি বলতে চায় মুগ্ধ, সবকিছু খুলে বলে মিটম্যাট করতে চায় মুগ্ধতার সাথে। কিন্তু মুগ্ধতা মুগ্ধর দিকে একটিবারও তাকাচ্ছে না। তিথিকে কথাগুলো বলার কারণ যদি তবুও ও কথা বলে, কিন্তু না, চুপ করে আছে। মুগ্ধতার দিকে তাকিয়ে থেকে মুগ্ধ বলল, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? যেন এই দিনের বেলায় ভূত দেখেছিস? মুগ্ধর কথার সাথে সম্মতি জানালো তিথি। হ্যাঁ, সে ভূতই দেখেছে। মুগ্ধ তার কাজিন হলো, আজ পর্যন্ত এভাবে পাশাপাশি কখনো বসেনি। ইভেন ভার্সিটিতে দেখলেও দুজনে কথা বলতো না। সেই মুগ্ধ আজ ওর পাশে বসে আছে, সেটা দেখে অবাক তিথি। মুগ্ধ আর তিথির কথার মধ্যেই উঠে দাঁড়ালো মুগ্ধতা। এখানে বসে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। মুগ্ধ এই ছেলেটাকে টলারেট করতে পারছে না, তাই এখান থেকে কেটে পড়াই উত্তম। মুগ্ধতা উঠে দাঁড়াতেই তিথি কিছু বলতে যাবে, তার আগেই মুগ্ধ বলল, মুগ্ধতা কোথায় যাচ্ছিস? বলতে বলতেই মুগ্ধ তার সামনে দাঁড়ালো। মুগ্ধর কথা শুনে থমকে দাঁড়ালো মুগ্ধতা। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে সহ্য করতে পারছে না। তিথি আর রাতুলের দিকে দেখলো, দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুখে কঠিন ভাব ফুটিয়ে বলল, কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা নেই। জানেন আমি খুবই অসভ্য একটা মেয়ে। যদিও তার প্রমাণ ইতিমধ্যে পেয়ে গেছেন আপনি, তবু আবার বললাম, আমি সিনিয়রদের অসম্মান ছাড়া সম্মান দিতে শিখিনি। তাই আমার মতো মেয়ের কাছ থেকে দূরে থাকাই উত্তম। মুগ্ধ তার কথাগুলো তীরের মতোই বুকে বিঁধল মুগ্ধের। মুগ্ধ জানে এগুলোর একটাও তার মনের কথা নয়। মুগ্ধের উপর অভিমান হয়েছে, তাই এসব বলছে। মুগ্ধ বলল, আমি বুঝতে পারছি মুগ্ধতা, তুমি কেন এসব বলছো। দেখো তুমি কেমন সেটা জানি আমি। কালকের ঘটনার জন্য তুমি হয়তো আমাকে দোষারোপ করছো, কিন্তু মুগ্ধকে আর কিছু বলতে না দিয়ে মুগ্ধতা বলল, দোষারোপ? দোষারোপ করতে যাব কেন? আমি দোষ করেছি তাই আপনি কমপ্লেইন করেছেন। যদি আমি দোষ না করতাম তাহলে আপনি কমপ্লেইনও করতেন না। এখন আমার একটা অনুরোধ আপনার কাছে, আশা করি রাখবেন আপনি। বলো, আমি রাখার চেষ্টা করব। আর কখনো আমার সামনে আসবেন না আপনি। কখন আপনাকে কি বলে ফেলি কে জানে। নিজের সম্মান নিজেকেই রাখতে হয়। আপনি আপনার সম্মান রাখবেন। খারাপকে যখন কিছু করা সম্ভব না, তখন খারাপের নাগালের বাইরে যেতে হয়, যাতে তার নাগালে না পাওয়া যায়। কথাগুলো বলে বড় বড় পা ফেলে চলে যায়। মুগ্ধতা ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। তিথি, রাতুল, মুগ্ধ। মেয়েটা কতটা অভিমানী সেটা আজ বুঝতে পারলো মুগ্ধ। যেভাবে হোক মুগ্ধ মেয়েটার অভিমান ভাঙাবে। খাবার টেবিলে বসে আছে সবাই। মুগ্ধতা পাশে দাঁড়িয়ে আছে, খাবার সার্ভ করছে। সবাইকে দেওয়া হলে খেতে বসবে। আফিফের বাবা খেতে খেতে বললেন, পরশু আফিফের জন্য সম্বন্ধ দেখতে যাব। আফিফের মা, তুমি যাবে কি? বাবার কথায় বিস্মিত হলো আফিফ। খাবার মুখে তুলতে গিয়েও আটকে গেল। তাকে না জানিয়ে মেয়ে দেখার ডেট ফিক্সড করে ফেললো, ভাবতে পারছে না। এতদিন মুখে বললেও আফিফ না করায় কখনো বিয়ে নিয়ে আগার নিউনি, কিন্তু আজ ডিরেক্ট মেয়ে দেখার ডেট ঠিক। আফিফের মা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বললেন। অনন্যা এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, ভাইয়ের বিয়ে, আমিও যাব। ওদের কথার মাঝেই বলল আফিফ, বাবা, তুমি আমাকে না জানিয়ে কনে দেখার তারিখ ঠিক করে ফেললে। আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। ছেলের কথায় বিরক্তি প্রকাশ করলেন উনি। কারণ এই 6 মাসে 1000 বার বিয়ের কথা বলেছেন আফিফ। এখন না বলে এড়িয়ে গেছে, তাই বাধ্য হয়ে এবার ওর মতামত না নিয়ে পাত্রী দেখার জন্য যাচ্ছেন উনি। ছেলেকে উদ্দেশ্য করে বললেন, না করলাম না, কারণ তুমি এখন বিয়ে করতে চাও না। কিন্তু আমি পুত্রবধূর মুখ দেখতে চাই। কদিন বাঁচবো, নাতি নাতনির মুখ দেখতে চাই। পরশু কনে দেখতে যাচ্ছি, ইচ্ছে হলে যেতে পারো। বাবার এমন সাফ সাফ কথায় অবাক আফিফ। কিন্তু বিয়ে এখন কি করে করবে? সে তো মনে মনে কাউকে চায়, যাকে নিয়ে বাকিটা জীবন কাটাতে চায়, কিন্তু এটা কি করে বাবাকে বলবে ভেবে পাচ্ছে না। হালকা খাবার খেয়ে উঠে দাঁড়ালো আফিফ। পাশ থেকে মুগ্ধতা বলল, ভাই, আপনি না খেয়ে চলে যাচ্ছেন কেন? খেয়ে যান। মুগ্ধতার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালেন আফিফের বাবা। কড়া কণ্ঠে বললেন, তেজ দেখানো হচ্ছে আমায়? যতই তেজ দেখাও না কেন, এবার তোমার বিয়ে দিয়েই ছাড়বো আমি। বাবার কথার পিঠে কিছু বলল না আফিফ। রাগ দেখিয়ে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে মুগ্ধর সাথে কথা বলে না মুগ্ধতা। এই পর্যন্ত অনেকবার কথা বলার চেষ্টা করেছে মুগ্ধ, কিন্তু মুগ্ধতা সবসময় এড়িয়ে গেছে। তার ব্যবহার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সে কথা বলতে চায় না মুগ্ধর সাথে। মুগ্ধ হতাশ হয়ে বারবার ফিরে গেছে। একটা ভুল অনেকটা দূরে পাঠিয়ে দিল মুগ্ধকে। মুগ্ধতার সামনে কান ধরে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে স্নেহা, হৃদয় আর রিদি। রিদিকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে চরম অবাক মুগ্ধতা। ম্যাম এভাবে কান ধরে আছে কেন বুঝতে পারছে না মুগ্ধতা। তাও আবার মুগ্ধর ফ্রেন্ডদের সাথে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুগ্ধতা। অন্যদিকে এদের এই অবস্থা দেখে মুখ চেপে হাসছে তিথি। রিদিকে উদ্দেশ্য করে বলল মুগ্ধতা,
ম্যাম আপনি এখানে কান ধরে দাঁড়িয়ে আছেন কেন? মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো তিথি। ম্যাম সম্বোধনটা মাথায় ঢুকছে না তার, তাই মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল। এই তুই ম্যাম কাকে বলছিস? তিথির কথায় বিরক্তি প্রকাশ করলো মুগ্ধতা, বিরক্তি নিয়ে বলল। আরে চিনিস না, উনি আমাদের নিউ ম্যাম, ওই যে আদিবা ম্যাম, উনি। মুগ্ধতার কথা এই চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল তিথির। মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ল সে, নিজেকে সামলে হেসে বলল। তোর মাথায় নির্ঘাত প্রবলেম আছে। ইনি আদিবা ম্যাম? বলে আবারও হাসতে লাগলো তিথি। তিথির কথায় চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধতা। আদিবা ম্যামকে নিয়ে এভাবে হাসছে কেন, আর আমাকেই বা পাগল বলছে কেন? সন্দেহ নেই প্রশ্ন ছুড়ল মুগ্ধতা। ইনি আদিবা ম্যাম? কেন, এতে তোর কোনো সন্দেহ আছে? হাসি থামিয়ে বলল তিথি। অবশ্যই আছে। ও হলো মুগ্ধ ভাইয়ার ফ্রেন্ড রিধি। এখন তুই বল ভাইয়ার ফ্রেন্ড কি করে ম্যাম হয়? তিথির কথায় অবাক মুগ্ধতা। উনি ম্যাম নন। তাহলে সেদিন যে উনি আমাকে বললেন মুগ্ধ নামের মুগ্ধ, উনি আমার নামে কমপ্লেন করেছে। আমার ভাবনার মাঝে পেছন থেকে বলে উঠল। মুগ্ধর গলা পেয়ে পেছন ফিরে তাকালাম, আমি বিস্মিত চোখে তাকিয়ে আছি তার দিকে। কি মুগ্ধতা, এটাই ভাবছো তো? যদি ম্যাম না হয় তাহলে সেদিন তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে বললো কেন, আর শাস্তির ভয় বা দেখালো কেন? মুগ্ধর কথায় বেশ কিছুটা চমকে উঠলাম আমি। মুগ্ধ কি করে বুঝলে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে আমার মাথায়? এসব কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না আমার। কত বিহ্বল চোখে মুগ্ধর দিকে তাকিয়ে আছি আমি। তখনই বলে উঠলো তিথি। তার মানে রিধি আপু আদিমা ম্যাম সেজে তোকে মুগ্ধ ভাইয়ার কাছে ক্ষমা চাইতে বলেছিল? মাথা নাড়ে সম্মতি জানালো মুগ্ধতা। এতক্ষণে বুঝতে পারলো তিথি এসবের কিছুতেই ওরা মুগ্ধতার দুর্বলতা জানতে পেরে ওকে বাকি সবার মতোই মুরগি বানিয়েছে। তখন মুগ্ধ বলল। মুগ্ধতা, তুমি যা জানো তার কিছুই আমি করিনি। ওরা সবাই আমার ফ্রেন্ড, আমি কারো কাছে কোনো কমপ্লেনও করিনি। ওরা জাস্ট তোমাকে মজা করে এসব বলেছে, আর তুমিও ভেবেছো এই সব কিছু আমি করেছি। যদিও আমার কোনো দোষ নেই, তবুও ওরা আমার ফ্রেন্ড। সেদিন সব কিছু আমার চোখের সামনে ঘটেছিল, তবুও চুপ ছিলাম আমি। তখন চুপ থাকা উচিত হয়নি আমার, ওদের থামানো উচিত ছিল। এটা না করে অন্যায় করেছি আমি, আর তার জন্য ক্ষমা প্রার্থী। এই কদিন তোমাকে সবকিছু খুলে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তাই যা হয়েছে সব ভুলে যাও। আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি মুগ্ধতা। মুগ্ধর সাথে সাথে বাকি সবাই বলে উঠল। সরি মুগ্ধতা, আমরা না বুঝে মজার ছলে অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। সকলের এমন বিহেভে অবাক মুগ্ধতা, কি বলবে বুঝতে পারছে না। শুধুই মুগ্ধকে ভুল বুঝে যাতা বলেছে। সকলের উদ্দেশ্যে বলে উঠল। ইটস ওকে, আপনাদের এভাবে ক্ষমা চাইতে হবে না। তবে এটাই বলবো, এভাবে কাউকে অপদস্থ করা ঠিক না। এরকম আর কারোর সাথে করবেন না। আর মুগ্ধ, এতে আপনার কোনো দোষ নেই, তাই ক্ষমা চাওয়ারও প্রশ্নই ওঠে না। মুগ্ধতার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল সবাই। কান ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখানে সবার জড়ো হওয়ার একটাই কারণ, মুগ্ধকে খুশি করা। মুগ্ধর গোমরা মুখ বন্ধুদের মধ্যে কেউ দেখতে পারছিল না, তাই বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য মুগ্ধতার কাছে সরি চাইছে। বন্ধুর জন্য যেমন মুগ্ধতাকে শাস্তি দিয়েছিল, আজ আবার সেই বন্ধুর জন্যই মুগ্ধতার কাছে ক্ষমা চাইতেও পিছু পা হয়নি। মুগ্ধতার কাছে ক্ষমা চেয়ে নিজেকে হালকা লাগছে খুব। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী বোঝা সরে গেছে। এই কদিন ঠিক মতো ঘুমাতে পারেনি, খেতে পারেনি মুগ্ধ। শুধুই চোখের সামনে মুগ্ধতার মায়াবী মুখ ভেসে উঠত। এখন সব ঠিক হয়ে গেছে, মুগ্ধতার সত্যিটা জানতে পেরেছে। একে একে সকলে চলে গেল। মুগ্ধ এখন ওখানে দাঁড়িয়ে মুগ্ধতাকে দেখে চলেছে। লাল খয়েরি ড্রেসে খুব মানিয়েছে মেয়েটাকে। মুগ্ধ হয়ে দেখে চলেছে মুগ্ধতাকে। পাশ থেকে রাতুল বলল। দোস্ত আর কত দেখবি, এবার একটু চোখ সরা। এইভাবে হ্যাবলার মতো তাকাতে থাকলে তো ও তোকে পাগল ভাববে। রাতুলের কথায় মুচকি হাসলো মুগ্ধ, চোখ সরিয়ে নিয়ে বলল। কই দেখছি না তো, আমি এমনি তাকিয়ে আছি। ওদের কথার মাঝে তিথি বলল। মুগ্ধতা চল, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তিথির কথায় মুগ্ধতা মাথা নাড়ালো। মুগ্ধের কাছ থেকে বিদায় নিয়ে দুজনের ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। মুগ্ধতা আর তিথির যাওয়ার দিকে মুগ্ধ আর রাতুল দুজনে চেয়ে রইল। আফিফের জন্য পাত্রী দেখার জন্য রেডি হচ্ছে সবাই। অনন্যাও যাবে। এদিকে গাল ফুলিয়ে নিজের রুমে পায়চারি করছে আফিফ। সে মিতুলকে ভালোবাসে, সেটা কি করে সবাইকে বলবে সেই চিন্তায় বিভোর। তাছাড়া সেই বা কি এখন বিয়ে করতে রাজি হবে?
মিতুল যে মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে আফিফ, এখন তাকে ছাড়া কাউকে জীবনে জড়ানো একেবারে ইম্পসিবল তার জন্যে। এদিকে তার জন্য পাত্রীও দেখছে, কি করবে আফিফ ভেবে পাচ্ছে না। তাছাড়া এখন যদি বাসায় বলে কাউকে ভালোবাসে, পরে যদি দেখা যায় সেই মেয়েটির জীবনে অন্য কেউ আছে, তাহলে এভাবে মেয়েটার সাথে কথা না বলে বাসায় তার কথা জানাতে পারে না। মিতুলের সাথে কথা বলা এখন খুব জরুরি, কিন্তু বিয়ে আটকাতে কিছু একটা করতে হবে তাকে। তাই সিদ্ধান্ত নিল বাবার সাথে পাত্রী দেখতে যাবে। ভার্সিটি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষারত মুগ্ধতা। আফিফের জন্য পাত্রী দেখতে গেছে অধরা আর মুগ্ধতা বাদে সবাই। যদিও মুগ্ধতার যাওয়ার ইচ্ছা ছিল, আঙ্কেলও বলেছিল, কিন্তু আন্টি বারণ করায় যায়নি মুগ্ধতা। আজ রিক্সা কোথাও দেখা যাচ্ছে না। এই গরমে দাঁড়িয়ে থাকতেও আর ইচ্ছে করছে না মুগ্ধতার। দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে হাত ঘড়ির দিকে তাকালো। ক্লাস শুরু হতে আর 20 মিনিট বাকি। ফার্স্ট ক্লাস আবিদ স্যারের, যার ক্লাসে লেট হলে কান ধরিয়ে রাখেন উনি। বিরক্তি নিয়ে রিক্সার আশায় তাকিয়ে আছে মুগ্ধতা। হঠাৎ সামনে এসে একটা বাইক থামলো। বাইকের ছেলেটা হেলমেট পরিহিত। এভাবে ছেলেটাকে দাঁড়াতে দেখে ভ্রুজোড়া কুঁচকে গেল মুগ্ধতার। বিস্ময় চোখে তাকিয়ে আছে ছেলেটার দিকে। তড়িঘড়ি করে হেলমেট খুলে মুগ্ধতার সামনে দাঁড়ালো ছেলেটি। ছেলেটাকে দেখে অবাক মুগ্ধতা, কারণ সামনে থাকা ছেলেটার কেউ নয়, মুগ্ধ। প্লিজ প্লিজ, আমি মুগ্ধ। তুমি তো আবার ডেঞ্জারাস মেয়ে, কখন আক্রমণ করো বলা যায় না। এখন ছিনতাইকারী ভেবে আবার আঘাত করা শুরু করো না। মুগ্ধর কথায় বেশ লজ্জা পেল মুগ্ধতা। সত্যি সেদিন 7-5 না ভেবে অকারণে আঘাত করেছিল। এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। সেদিনের কথা মনে হলে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। মুগ্ধতাকে লজ্জা পেতে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মুগ্ধ। লজ্জা পেলে মেয়েটাকে ভারী মিষ্টি দেখায় তো। গাল দুটোই হালকা লাল আভা দেখা যাচ্ছে। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, দেখুন, সেদিনের ব্যাপার আর আজকের ব্যাপার একেবারেই আলাদা। আর এটা বারবার বলে লজ্জায় ফেলার কি আছে বুঝি না আমি। মুগ্ধতার কথায় স্মিত হাসলো মুগ্ধ। প্রসঙ্গ পাল্টে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করছো বুঝি? মাথা নাড়ি সম্মতি জানালো মুগ্ধতা। হ্যাঁ, সে রিক্সার জন্য অপেক্ষা করছে। মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, এই রাস্তায় এখন রিক্সা পাবে বলে তো মনে হয় না আমার। চলো, আমিও ভার্সিটি যাচ্ছি, তোমাকেও নামিয়ে দেব। শোনো না ভাইয়া, লাগবে না, আমি যেতে পারবো। আরে এত হেজিটেট করছো কেন? এই কাক ফাটা রোদে সারাদিন দাঁড়িয়ে থাকলেও রিক্সা পাবে না, তার চেয়ে আমার সাথে চলো। মুচকি হেসে, আর হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করব না, বিশ্বাস রাখতে পারো। ওনার সাথে যাওয়ার একটুই ইচ্ছে ছিল না আমার, কিন্তু ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তার উপর এত রোদে দাঁড়িয়ে থাকতেও বিরক্ত লাগছে। কিন্তু ওনার সাথে যাওয়াটাও উচিত হবে বলে মনে হচ্ছে না আমার। এবার না গিয়েও তো উপায় নেই, এতক্ষণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাই বাধ্য হয়ে ওনার জোড়াজড়িতে ওনার সাথেই যেতে হলো আমায়। বাইক চলছে ওনার, আর ওর মাঝে কিছুটা ফাঁক রেখেছে মুগ্ধতা, যাতে মুগ্ধের সাথে ওর শরীর না লাগে। এদিকে মুগ্ধতাকে এভাবে বসতে দেখে মুচকি মুচকি হাসছে মুগ্ধ। মুগ্ধতার মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে, যা দেখে আরো বেশি হাসি পাচ্ছে তার। হঠাৎ কিছুটা শব্দ করে হেসে উঠলো মুগ্ধ। মুগ্ধকে আচমকা হাসতে দেখে ভ্রু কুচকে এলো মুগ্ধতার। কপালে ভাঁজ করে বলে উঠলো, এভাবে আচমকা অকারণে পাগলের মতো হাসছেন কেন আপনি? মুগ্ধতার কথা আরো বেশি হুঙ্কার দিয়ে শব্দ করে হেসে উঠলো মুগ্ধ। বাইক চালাতে চালাতে বলল, কিডন্যাপার, ছিনতাইকারী এখন পাগল। ওয়াও, নামগুলো জোশ। যদিও একটা নামও আমার সাথে যায় না, তবু নামগুলো দারুণ। মুগ্ধ শীতল কণ্ঠ শুনে বেশ অবাক হলো মুগ্ধতা। যেখানে এই উপাধিগুলো পেয়ে মন খারাপ করার কথা, সেখানে মুগ্ধ হাসছে। স্ট্রেঞ্জ। কোনো কথা না বলে চুপ করে রইল। হঠাৎ খুব জোরে হোঁচট খেলো মুগ্ধতা। হোঁচটের তাল সামলাতে না পেরে মুগ্ধকে দুহাতে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাঝের ফাঁকা জায়গাগুলো পূরণ করে মুগ্ধর গা ঘেঁষে বসেছে। ওর এই অবস্থা দেখে মুখ চেপে হাসছে মুগ্ধ। এতটা দূরে বসাটা মানতে পারছিল না মুগ্ধ, তাই খুব স্পিডে বাইক চালাচ্ছিল। আর রাস্তায় কিছু একটার উপর দিয়ে খুব স্পিডে যাওয়ায় হোঁচট খায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে মুগ্ধকে ছেড়ে বলে উঠল, সরি, আমি নিজে ব্যালেন্স রাখতে পারিনি। আবার নিজের জায়গায় যাবে তখনই মুগ্ধ বলল, এভাবে আধ মাইল ফাঁকা রেখে বসলে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেখানে আছো সেখানেই থাকো, এতে তোমারই ভালো। দেখলে না, এক্ষুনি পড়ে যাচ্ছিল। মুগ্ধর ভুল বলেনি, কথাটা ঠিক, তাই সরতে যেও সরল না মুগ্ধতা। বাধ্য মেয়ের মতো মুগ্ধতা কথা শুনেছে দেখে হাসলো মুগ্ধ। পাত্রীর বাসা থেকে বাসায় এসে সেই লেভেলের রাগ নিয়ে বসে আছে আফিফের বাবা। এত সুন্দর একটা মেয়েকে রিজেক্ট করে এলো, ভাবতে পারছেন না উনি। ওনার হিসাব মতে এই মেয়ের উপযুক্ত ওনার ছেলে নয়। সেখানে ওনার ছেলে মেয়েটাকে অপছন্দ করলো, অথচ রূপে গুণে কোনো অংশে কম নয়। আচার ব্যবহারও বেশ মার্জিত। এখন নিজের ছেলেকে বলদ ছাড়া কিছুই মনে হচ্ছে না ওনার। বলদিত। বলদ না হলে আজকালকার দিনে কেউ এমন মেয়ে হাতছাড়া করে নাকি? মেয়েটা ওনার পুত্রবধূ হচ্ছে না ভাবলেই মন খারাপ হয়ে গেল ওনার।
বাবার এমন অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে অধরা আর অনন্যার। আফিফ গম্ভীর মুখে বসে আছে, তার একটাই কারণ, তার বাবা। এখন যদি আফিফ কিছু বলে তাহলে খেপে যা তা বলবেন উনি, তাই চুপ থাকাটাই শ্রেয়। বিয়ে আটকানো জরুরি ছিল, এটা করতে পেরেছে, এতেই খুশি আফিফ। আফিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে উনি বললেন, তুমি মেয়েটাকে রিজেক্ট করলে কেন? আমার জানা মতো ওর মতো লক্ষ্মী মেয়ে হতেই পারে না, তাহলে তুমি ওকে পছন্দ করলে না কেন? বাবার কথার জবাবে কি বলবে আফিফ ভেবে পাচ্ছে না। এই পর্যন্ত অনেকবার এই প্রশ্ন করেছেন উনি, কিন্তু তার জবাব দিতে পারেনি। আবদা আবদা করে বলল, দেখো বাবা, মেয়েটার নাক গোছা আর অতিরিক্ত ফর্সা হওয়ায় কেমন যেন সাদা ভূত লাগছিল। এত সুন্দর ভূত বিয়ে করতে নারাজ আমি, তাই একে অপছন্দ আমার। ছেলের কথায় দীর্ঘশ্বাস ফেললেন উনি। যেখানে সবাই সাদা চামড়ার পেছনে দৌড়ায়, সেখানে ওনার ছেলে মেয়েটাকে সাদা ভূত বলল। তাছাড়া সবাই এই সাদা চামড়ার মায়ে পড়ে সেখানে ওনার ছেলে দৌড়ে পালালো। ওনার ছেলে আর 10টা ছেলের মতো সাদা চামড়ার পেছনে দৌড়াচ্ছে না দেখে গর্ব অনুভব করলেন উনি, আর বললেন, এই প্রথম তোমার কোনো ডিসিশনে গর্ব অনুভব করছি আমি। তুমি প্রমাণ করেছো শুধু সাদা দেখে জীবনসঙ্গী নির্বাচন করা বোকামি। বাইরের চাকচিক্য দেখে আকৃষ্ট হওয়ার চেয়ে ভেতরের সৌন্দর্যের প্রতি মুগ্ধতা হওয়া শতগুণে ভালো। এবার তোমার জন্য দেখতে অতটা সুন্দর না হলেও সুন্দর মনের মানুষ খুঁজে বের করব আমি। বাবার কথায় কিছুটা হেসে ডুবে চলে গেল আফিফ। পরের বার মেয়ে দেখার আগে বিতুলের ডিসিশন জেনে নেওয়া যাবে। ও রাজি হলে বাবাকে বলে ওর বাসায় প্রস্তাব পাঠাবে। মুগ্ধতাকে মুগ্ধর সাথে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই, বিশেষ করে অবাক তিথি। বাইকে করে মুগ্ধতাকে নিয়ে একেবারে ভার্সিটির গেটের ভিতর ঢুকলো মুগ্ধ। সিনিয়র বিধায় ভার্সিটির কম বেশি সবাই চেনে মুগ্ধকে। অনেকে ক্রাশড ওর উপর। মুগ্ধতার সাথে ওকে দেখে অনেকের মন ভেঙে গেছে ইতিমধ্যে। সবাই ধারণা করে নিয়েছে এটা মুগ্ধর গার্লফ্রেন্ড। মুগ্ধর ফ্রেন্ড সার্কেল অবশ্য ওর ভাবে ধরে নিয়েছে ও মুগ্ধতাকে ভালোবাসে। সেজন্যই মুগ্ধতা যখন কথা বলছিল না তখন উদাস উদাস লাগতো ওকে, মন খারাপ করে বসে থাকতো। বাইক থেকে নামতে স্নেহা আর রিদি ঘিরে ধরলো ওদের। রিদি বলল, তোরা দুজন একসাথে? আমি ভুল দেখছি না তো? বলে চোখ ডলে আবার তাকালো হৃদি। স্নেহাকে উদ্দেশ্য করে বলল, এই স্নেহা, আমি স্বপ্ন দেখছি না তো? আমাকে একটু চিমটি কাটতো। আরে না, এটা সত্যি। মুগ্ধকে উদ্দেশ্য করে বলল স্নেহা। তোরা একসাথে? মুগ্ধতাকে কোথায় পাইলি তুই? মুগ্ধর ফ্রেন্ডদের কথায় চরম বিরক্ত মুগ্ধতা। এতগুলো কথা ফেস করতে হবে জানলে কিছুতেই মুগ্ধর সাথে আসতো না সে। এখন সবাইকে হাজার খানেক প্রশ্নের জবাব দিতে হবে। উফ, অসহ্য। পাশ থেকে দৌড়ে এলো তিথি, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। ওদের উদ্দেশ্যে বলল মুগ্ধ, মুগ্ধতা রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল, কোথাও রিক্সা পাচ্ছিল না, তাই আমি ওকে ড্রপ দেওয়ার কথা বলি, কিন্তু উনি আসতে চাননি। পরে আমি জোর করে নিয়ে এসেছি, এই যা, আর কিছু নয়। বলেই হন হন করে চলে গেল মুগ্ধ। ভার্সিটির মাঠের মধ্যে বসে গল্প করছে তিথি আর মুগ্ধতার সাথে যোগ দিয়েছে অনেকে। উপরতলা থেকে অপলকভাবে মুগ্ধতার দিকে তাকিয়ে আছে মুগ্ধ। আজ মুগ্ধতাকে সত্যি অন্যরকম লাগছে। হোয়াইট ড্রেস আপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, এতেই মিষ্টি লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মুগ্ধতা, যার মুখে আজ পর্যন্ত মৃদু হাসি ছাড়া বিকট শব্দ করে হাসি দেখেনি মুগ্ধ। এইটুকু হাসি যেন মুগ্ধকে পাগল করার জন্য যথেষ্ট। মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া আছে, যে মায়ায় আটকে গেছে মুগ্ধ। চাইলেও সেই মায়া থেকে বের হওয়া সম্ভব নয়। মেয়েটা অন্য সবার থেকে একদম আলাদা, কেমন চুপচাপ থাকতে পছন্দ করে। তবে বেশ ঝগড়াটে, সেটা প্রথম দেখাতেই বুঝতে পেরেছে ও। আজ পর্যন্ত খুব বেশি কারোর সাথে কথা বলতেও দেখেনি, ক্লোজ ফ্রেন্ড বলতে একমাত্র তিথি। তাছাড়া কয়েকজনের সাথে কথা বললেও ওটা জাস্ট ফর্মালিটিস। এক ধ্যানে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুগ্ধতায় মুগ্ধ হচ্ছে মুগ্ধ। হঠাৎ কাঁধে কারো হাত পেয়ে চমকে ওঠে মুগ্ধ, পিছনে ফিরে তাকিয়ে হতবাক। সকলের উদ্দেশ্যে বলল, এ কি, তোরা সবাই ভ্রুকুচকে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কি মামা, এখানে দাঁড়িয়ে কি দেখছো? আকাশের চাঁদ আজ মাটিতে নেমে এসেছে নাকি? সকলের কথায় বেশ লজ্জা পেল মুগ্ধ। মাথা চুলকাতে চুলকাতে বলল, না রে বাবা, সেরকম কিছু না, এমনি এখানে দাঁড়িয়ে বাহিরটা দেখছিলাম। এমনি দাঁড়িয়েছিলিস, তাও আমাদের ছাড়া? বিশ্বাস করতে পারছি না যে মুগ্ধ বন্ধুদের ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, সেই আজ এতক্ষণ ধরে এখানে আছে। তাছাড়া মুগ্ধতা যখন নিচে বসে আছে তখন তুই তো উপরে থাকবি, এটাই স্বাভাবিক। হঠাৎ স্নেহা বলল, এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে সামনাসামনি বসিয়ে দেখছিস না কেন? আন্টি অসুস্থ, তোর বউ দেখার জন্য কতদিন ধরে তোকে বলে চলেছে, এবার সে ব্যবস্থা কর ভাই।
স্নেহার সাফ কথায় চোখ বেরিয়ে আসার উপক্রম মুগ্ধর। একটু তাকিয়েছিল আর এই মেয়ে কিনা বিয়ে পর্যন্ত নিয়ে গেল। মুগ্ধ বলল, এবার থামবি তোরা? একটু দেখছিলাম কারণ ওকে দেখতে ভালো লাগে আমার। মুগ্ধতার দিকে মুখ করে ওই চোখ দুটোর দিকে তাকালে কোথায় যেন হারিয়ে যাই। ওর মুখখানা দেখলে অদ্ভুত এক প্রশান্তি পাই মনে। কথাগুলো আনমনে বলে চলেছে মুগ্ধ। রাতুল, হৃদয়, হৃদি ও স্নেহা মুখ চেপে হাসছে। সেদিকে খেয়ালই নেই তার। হঠাৎ হৃদির কথা শুনে হুঁশ ফিরল মুগ্ধর। মেয়েটাকে ভালোবাসিস? স্নেহার দিকে চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধ। ভালোবাসা? স্নেহার কথার প্রতি উত্তরে বলল মুগ্ধ, ভালোবাসি কিনা জানি না, তবে ওকে আমার চাই। ওর দিকে তাকিয়ে মুগ্ধ হতে চাই, ওর হাতে ধরে চলতে চাই। কথাগুলো বলে চলেছে মুগ্ধ। হঠাৎ কারো গলা পেয়ে পেছনে ফিরে তাকালো মুগ্ধ। আমি আগেই বুঝতে পেরেছিলাম মুগ্ধতার প্রতি দুর্বল হয়ে পড়েছো তুমি। কিন্তু ভাইয়া, মুগ্ধতা প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। ভালোবাসার প্রতি ঘৃণা জন্মে গেছে ওর। ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে, কাউকে বিশ্বাস করে না। তিথির মন্তব্য শুনে হতবাক সবাই। তাহলে কি মুগ্ধর ভালোবাসার ফুল ফোটার আগেই ঝরে যাবে? এটাই মুগ্ধর ফার্স্ট লাভ। তবে কি ফার্স্ট লাভই জীবন থেকে মুছে যাবে? না, কিছুতেই হতে দেওয়া যাবে না। তিথির কথার জবাবে স্নেহা বলল, কি বলছো তিথি? এটা যদি হয় তাহলে মুগ্ধর কি হবে? যদিও মুগ্ধর মুখে কিছু বলছে না, কিন্তু ওর আচার আচরণে এটা স্পষ্ট ও মুগ্ধতাকে খুব ভালোবাসে। ওকে ছাড়া বাঁচতে পারবে না এটা জানি, কারণ কাউকে না পেলে কেউ মরে যায় না। কিন্তু বিশ্বাস করো, ভালো থাকবে না। আমি জানি আপু, আর বুঝতেও পারছি, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। আরো আগেই ভাইয়াকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া যদি উল্টো পাল্টা কথা বলে, তাই ভয়ে বলিনি। আর সাহস জুগিয়ে বলতে এসেছি। তোমাদের কথা শুনে আরো সাহস পেলাম। মুগ্ধতা কাউকে বিশ্বাস করে না আপু, এটাই সত্যি। ভাইয়া মুগ্ধতাকে জয় করতে পারে, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কারণ আমি চাই মুগ্ধতা ভালো থাকুক। আমি সব সময় চাই এমন কাউকে যেন ওর পাশে পায়, যে নিজের থেকে ওকে বেশি ভালোবাসে, ওকে ভালো রাখে। আর আমি জানি তুমি ওকে ভালো রাখবে। কিন্তু ভাইয়া, মুগ্ধতা এসব মানবে না। তিথির কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধ। নিচের দিকে তাকিয়ে মুগ্ধতাকে একবার দেখে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিথিকে উদ্দেশ্য করে বলল, মুগ্ধতা কাউকে বিশ্বাস করে না, আবার তোর কথা অনুযায়ী ভালোবাসায় বিশ্বাস করে না। তাহলে কি মুগ্ধতা না মানে তুই কিছু মনে করিস না? ও কি কাউকে ভালোবাসতো? কেউ কি ওকে ঠকিয়েছে তিথি? মুগ্ধর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো তিথি। মুগ্ধকে কিভাবে কথাটা বলবে বুঝতে পারছে না ও। তা ওকে বলতে হবে, কারণ রঙিন স্বপ্ন দেখে যদি আদনানের মতো ওকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে যায়, তখন নিজেকে ক্ষমা করতে পারবে না তিথি। যদিও মুগ্ধ সেরকম ছেলে নয়, তবুও মানুষ পরিবর্তনশীল প্রাণী। কখন কিভাবে কে বদলে যায় কেউ বলতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না ভাইয়া, সত্যিটা জানার পর তুমি ওর সম্পর্কে কি ভাববে। আসলে ও একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটাও ওকে পাগলের মতো ভালোবাসতো। বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন ছোট্ট একটা বিষয় নিয়ে ওকে বিয়ের আসরে ফেলে চলে যায়। তারপর সবটা খুলে বললাম ভাইয়াকে। সবকিছু শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধ। যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সে অন্য কাউকে ভালোবাসতো ভাবতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। কি করবে এখন মুগ্ধ ভাবতে পারছে না। পাশ থেকে রাতুল বলল, আচ্ছা, ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু এত কিছুর পর নিশ্চয়ই আর সেই ভালোবাসা কাজ করবে না, তাই টেনশনের কোনো কারণ নেই। আর মুগ্ধর ভালোবাসা দিয়ে ঠিক ওর মনে জায়গা করে নেবে। সেটা পারবে যদি ভাইয়া চায়। ভাইয়াও ও কোনো খারাপ মেয়ে নয়। তাছাড়া আজকালকার মেয়েরা সম্পর্কে জড়িয়ে রিলেশনের নামে নোংরামি করে বেড়ায়, কিন্তু ও সেরকম নয়। শুধু সম্পর্ক হয়েছিল, কিন্তু অন্য কিছু নয়। এছাড়া এবার তোমার ডিসিশন। পাশ থেকে আনমনে রাতুল বলল, ভালোবাসার মানুষটাকে যখন চোখের সামনে দেখে, তাকে ভালোবাসার কথাটা বুঝতে না পারার মতো ব্যর্থতা আর কিছুই নেই। কেউ যদি বুঝতে না চায়, পৃথিবীর কেউই তার মনের কোণের ফিলিংসটা বুঝতে পারে না। এখন মুগ্ধতা যদি বুঝতে না চায়, তাহলে মুগ্ধর কি কিছু করার নেই? এখনো স্থির দাঁড়িয়ে আছে মুগ্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। বড্ড ভালোবাসে মেয়েটাকে। এখন ওর কাছ থেকে দূরে সরে আসা কি আদৌ সম্ভব? না, কিছুতেই সম্ভব নয়। ওর অতীত জেনে ওর প্রেমে পড়েনি মুগ্ধ, তাহলে আজ কেন ওর অতীত শুনে পিছিয়ে আসবে মুগ্ধ? কিছুতেই পিছাবে না। হঠাৎ সবাইকে অবাক করে বাঁকা হেসে বলল, তোরা এত টেনশন করিস না।
তিথি তুই তো জানিস যেভাবেই হোক আমার প্রয়োজন আমি ঠিক মিটিয়ে নেই। মুগ্ধতাকে আমার প্রয়োজন এটাও ঠিক মিটিয়ে নেব আমি। ও পূর্বে একজনকে ভালোবাসতো, এখন আমাকে ভালোবাসবে। কনফিডেন্টলি কথাটা বলল মুগ্ধ। ওর কথা শুনে উপস্থিত সবাই অবাক, চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। পাশ থেকে হৃদয় বলল, এত কনফিডেন্টলি কথাটা বলছিস কি করে? তোর কি মনে হয় একটা ভাঙ্গা মনের মেয়ে এত সহজে তোকে আপন করে নিবে? কখনো নিবে না। উফ, বললাম না এত চিন্তা করিস না, যা হবে পরে দেখা যাবে। আর শোন, ভাঙা মনের মেয়েরা কি পরে আর কাউকে ভালোবাসে না? আশপাশ দেখে বল, বাসে তো। তাহলে মুগ্ধতাও ভালোবাসবে বলেই কাউকে কিছু না বলেই চলে গেল মুগ্ধ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সবাই। দুপুর 2টা, মিতুলের বাসার পাশে টং দোকানে বসে আছে আফিফ। এই সময় সেদিন মুগ্ধতাকে রাস্তায় পেয়েছিল আফিফ, তাই সেই আশায় আজও এখানে এসেছে। আজ যে করেই হোক মিতুলের সাথে কথা বলতে হবে তাকে। কথা বলাটা প্রায় জরুরি হয়ে পড়েছে ওর কাছে। অনেকক্ষণ বসে থাকার পরও মিতুলের দেখা পেল না। বিরক্ত হয়ে বাসায় ফেরার কথা চিন্তা করলো। পরক্ষণে আবার ভাবলো মিতুলের সাথে কথা বলতেই হবে। প্রায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ওর দেখা পেল না। মিতুলের বাসায় ঢোকার সাহস করেও উঠতে পারল না। তাই হতাশ হয়ে বাড়ি ফিরে গেল আফিফ। অধরার সাথে বসে গল্পে মেতেছে মুগ্ধতা। অনেকদিন পর প্রাণ খুলে হাসছে ও। পুরোনো দিনের মজার স্মৃতিগুলো মনে করে হেসে চলেছে দুজনেই। তখনই মুগ্ধতার ডাক পড়ল। আফিফের বাবা ডেকে পাঠিয়েছেন মুগ্ধতাকে। একান্তে মুগ্ধতার সাথে কথা বলতে চান উনি। আঙ্কেলের রুমে দাঁড়িয়ে আছে মুগ্ধতা, রুমে আন্টিও আছেন। আফিফের বাবা কিছু বলবেন কিন্তু বলছেন না। রুমে পিনপতন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে এক নিঃশ্বাসে বললেন আফিফের বাবা, মুগ্ধতা, আগামী সপ্তাহে তোমার বিয়ে। আগামী সপ্তাহে তোমার বিয়ে মুগ্ধতা। কথাটা শোনা মাত্রই মাথা তুলে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধতা। নিমিষেই চোখ দুটো ভরে এলো তার। বিয়ে? আবার সেই লজ্জাজনক হতাশা, যে লজ্জাজনক অবস্থায় কয়েক মাস আগেও পড়তে হয়েছিল মুগ্ধতাকে। কিন্তু না, এবার আর সেই লজ্জায় পড়তে চায় না ও। নিজেকে আর কারোর কাছে হাসির খোরাক বানাতে পারবে না। চোখ ভর্তি জল নিয়ে অসহায় চোখে তাকে আঙ্কেলের উদ্দেশ্যে বলল, বিয়ে? কি বলছো আঙ্কেল? আঙ্কেল, কোনো কিছু অজানা নয় তোমার। আমি চাই না আর কেউ তোমার দিকে বা আমার দিকে আঙুল তুলুক। মুগ্ধতার কাছে এসে মাথায় হাত বোলালেন উনি। চোখের পানি মুছে বলেন, তোর আঙ্কেলকে বিশ্বাস করিস তো মুগ্ধতা? এটা জানিস তো তোর আঙ্কেল কারোর কাছে তোকে ছোট হতে দিবে না। তোর ভালো ছাড়া কখনো খারাপ চাইবে না। আঙ্কেল এমন একজন মানুষ যিনি আমার খারাপ হতেই দিবেন না, সব সময় আগলে রাখেন আমায়। বিশ্বাস করি আঙ্কেল, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়। আদনানকে বিয়ে করার সিদ্ধান্ত তোরা ছিলি, আমি আপত্তি করিনি। কারণ আমি চেয়েছিলাম আমার মেয়েটা যেন ভালো থাকে, মনের মানুষের সাথে সুখে থাকে। কিন্তু যা হলো সেটা কল্পনিত ছিল না আমার। কিন্তু এবার আমি যাকে তোর জন্য ঠিক করেছি, আমি জানি সে তোকে ভালো রাখবে, কখনো তোকে অসম্মান করবে না, কারোর কাছে তোকে ছোট হতে দিবে না। আঙ্কেলের সিদ্ধান্তের উপর কথা বলার সাহস আমার নেই। কারণ আঙ্কেল কখনো খারাপ চান না। আর যে মানুষটা আমাকে ছোট থেকে আগলে রেখেছে, সেই মানুষটার কথা না শুনলে নিজেকে বড় অকৃতজ্ঞ মনে হবে আমার। কিন্তু আঙ্কেল, আমি যে এবারে কেউ নই সেটা জেনে কি কেউ আমার মানতে রাজি হবে? যেখানে এতদিনের পরিচিত আদনান মানতে পারেনি। মারে, সবাই আদনান নয়। আদনান তোর পরিচয়টাকে বড় করে দেখেছে, তোর ভালোবাসাটা দেখেনি। কিন্তু আমি যাকে ঠিক করেছি সে সবটা জেনে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুই এবারের কেউ হোস না, সব জানে, তবুও তোকে মানতে সমস্যা নেই ছেলের আর তার মায়ের। তুই দেখ না, শুধুমাত্র তোর একটা ছবি দেখে ওরা তোকে পছন্দ করে নিয়েছে। সামনাসামনি দেখার প্রয়োজনও মনে করেনি। আমি বলার পরও মানা করেছে। ওই ছেলে হীরের টুকরো রে মা, তুই দেখিস খুব সুখী হবি। আঙ্কেলের কথায় দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। সুখ সেটা আর এই জীবনে পাবো না আমি। কারণ মা বাবা মারা যাওয়ার পরপরই আমার জীবনের সুখ পাখিটাও উড়ে গিয়েছে, যার কখনো ধরা দেবে না আমায়। করুণ সুরে আঙ্কেলকে বললাম, আঙ্কেল, বিয়েটা এক্ষুনি না করলে হয় না? মানে আমার লেখাপড়াটা শেষ হওয়ার পরই না হয়? কথাটা শেষ হওয়ার আগেই বলে উঠলেন আঙ্কেল। না রে মা, ছেলের মা পুত্রবধূ ঘরে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছেন। উনি খুব তাড়াতাড়ি তোকে নিজের ঘরে নিতে চান। ওনার তাড়াহুড়োর সামনের সপ্তাহে তোর বিয়ের ডেট ফিক্স করতে বাধ্য হয়েছি। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই না করিস না মা।
আমার মুখ পোড়াস না। নিজের মেয়ে মনে করে তোকে না জানিয়ে সিদ্ধান্তটা নিয়েছি। আর এটা বিশ্বাস রাখিস, তুই ঠকবি না। আঙ্কেলের অনুরোধের কাছে হার মানতে হলো আমায়। এমন করুণ সুরে আকুতি ভরা কণ্ঠে কথাগুলো ফেলতে পারলাম না আমি। কি করে ফেলবো? নিজের বাবার জায়গায় ওনাকে বসিয়েছি যে আমি, যদিও কখনো বাবা বলে ডাকিনি, তাতে কি ওনাকে বাবার থেকে কম ভালোবাসি না আমি? গম্ভীর মুখে ভার্সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছি। তিথি কোথায় সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। ওকে খোঁজার ইচ্ছেটাও কেন জানি মরে গেছে। বিষণ্ণ হয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত আমার জীবনটা! যাকে ভালোবাসলাম, যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, তাকে ছেড়ে আজ অন্য কারোর সাথে ঘর বাঁধতে হচ্ছে আমায়। আচ্ছা, আমি ঠকাচ্ছি না তো তাকে? তাকে নিজের সবটুকু দিয়ে আপন করতে পারবো কি আমি? আর মাত্র 3 দিন পর বিয়ে। ছেলেটাকে দেখিনি এখনো। আঙ্কেল ছবি দিয়েছিল, সবাই দেখেছে। অধর আপু অনেকবার দেখার জন্য বলেছে, কিন্তু একবারও তাকে দেখার ইচ্ছে জাগেনি আমার। সকলের ভাষ্য মতে ছেলেটা খুব স্মার্ট। আন্টিও ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আনমনে কথাগুলো ভেবে চলেছি, তখনই কারো গলার আওয়াজ পেয়ে চমকে গেলাম আমি। হেই ডেঞ্জারাস ওমেন, এখানে এভাবে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে স্বামী মারা গেছে। পেছনে তাকিয়ে চমকে উঠলাম আমি। মুগ্ধ মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সে সামনে। এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই আমার, তাই আবারও সামনে তাকালাম। হঠাৎ কানের কাছে স্থির গলায় বলল, মুগ্ধতা, তোমার কি মন খারাপ? এমন শীতল কণ্ঠ শুনে হকচকিয়ে উঠলাম আমি। এই প্রথম এতটা আকুতি জড়িত কণ্ঠে আমার সাথে কথা বলছে মুগ্ধ। নইলে সবসময় ছেলেটা আমার সাথে শুধু খোঁচাখুচি ছাড়া কথাই বলে না। তার প্রত্যুত্তরে বললাম, না, মন খারাপ হতে যাবে কেন? আমার কথায় মুগ্ধ হাসলো মৃদু। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল মুখ পানে। হয়তো কথাটা বিশ্বাস হয়নি তার, তাই বলল, তাহলে এখানে এভাবে বিষণ্ণ হয়ে একা একা তিথিকে ছাড়া দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখে স্বাভাবিক লাগছে না মুগ্ধতা, কেমন চিন্তিত লাগছে। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো, যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ওনার কথায় ক্ষীণ হাসলাম আমি। সমস্যাই আর নতুন কি? এটা তো নিত্যদিনের সঙ্গী, কিন্তু কাউকে তো বলা যাবে না। আপনি বুঝবেন না মুগ্ধ, আমি কিভাবে বেঁচে আছি, কতটা কষ্ট বুকে নিয়ে আছি। দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, কোনো সমস্যা নেই। এমনি দাঁড়িয়েছিলাম। আর বাকি রইল তিথি। ও বোধহয় এখনো আসেনি। ও, তাই বলো। আচ্ছা, তুমি কি সবসময় এরকম গোমরামুখ হয়ে থাকো নাকি? লোকটা কেমন যেন ঠেস না দিয়ে কথা বলতেই জানে না। ইচ্ছে করেই নাকি এমনি আমার পেছনে লাগে কে জানে। কই, আমি তো কখনো গোমরা মুখে থাকি না, সবসময় হাসি মুখেই তো থাকি। আচ্ছা, অন্যের পেছনে না লাগলে আপনার বোধহয় পেটের ভাত হজম হয় না, তাই না? মুগ্ধতার কথা শুনে কপাল কুঁচকে এলো মুগ্ধর। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বিড়বিড় করে বলে উঠল, অন্যের পেছনে না, শুধু তোমার পেছনেই লাগি, নইলে দিনটাই খারাপ কাটে আমার। কি বললেন? কই কিছু না তো। আচ্ছা, ভালো থেকো, আসছি। বলেই শার্টের হাত ফোল্ড করতে করতে চলে গেলেন উনি। এই ছেলেটা আস্ত বিরক্তির হাড্ডি, কেমন যেন আমার সব বিষয় নাক গলাতেই হয় তাকে। ক্লাসে বসে টিচারের জন্য অপেক্ষা করছি আমরা। তিথিকে এই ব্যাপারে বলবো কি বলবো না তাই ভাবছি। না বললেও কেমন হয়, তাই সব কিছু খুলে বললাম ওকে। আমার কথা শুনে মাথায় হাত তিথির। তবে আঙ্কেলের ডিসিশনটা খুব ভালোই, সেটা এক বাক্যে স্বীকার করলো। কিন্তু আমি এখনো পাত্রকে দেখিনি, এটাই মানতে পারছি না তিথি। কানা না লুলা, কার সাথে বিয়ে হচ্ছে সেটা না দেখে বিয়ে করব, এটা 100% বোকামো। ওর কথা অনুযায়ী আদনানকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও আদনানের কপালে বউ জুটানোর আগে আমার বিয়ে করা জরুরি। ওর কথাগুলো একেবারে ফেলার মতো নয়। আঙ্কেলেরও একই কথা, আদনানকে দেখিয়ে ওর আগে আমার বিয়ের সারতে চান উনি। ওকে দেখিয়ে দিতে চান আশ্রিতা বলে সবাই দূরে ঠেলে দেয়নি, কারণ সবাই তো ওর মতো অমানুষ নয়। এক বুক সাহস সঞ্চয় করে তিথির সামনে দাঁড়িয়ে আছে রাতুল। আজ তিথিকে মনের কথা বলেই ছাড়বে। এতদিন ধরে ওকে আকার ইঙ্গিতে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বুঝতে নারাজ তিথি। ভালোবাসা সম্পর্কে কোনো ধারণাই যেন নেই তার, এখনো যেন দুধের শিশু। সবার সব কথা বুঝে মুগ্ধতার ভালোবাসার মানুষ সম্পর্কে জ্ঞানও দিয়ে বেড়ায়, কিন্তু ও বুঝলো না শুধু রাতুলকে। রাতুলকে রাস্তা আটকে দাঁড়াতে দেখে চোখ বড় বড় করে তাকালো তিথি। রাতুলের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুমি হঠাৎ এখানে আর আমার রাস্তায় আটকাচ্ছ কেন? তিথির চাহনি দেখে ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো রাতুল। গলা অবধি শুকিয়ে গেছে তার, কোনো কথাই বের করতে পারছে না। অনেক চেষ্টা করে কথা বলতে সফল হলো সে। না,
এমনি এদিকে যাচ্ছিলাম, তোমাকে দেখে দাঁড়িয়ে পড়লাম, এই আর কি। ওহ, তাই বলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। রাতুলের কথায় ভ্রু কুচকে তাকালো তিথি। ওর চাহনি দেখে ভরকে গেল রাতুল। বলেন। তিথিকে প্রপোজ করার সাহস কোনো কালে করে উঠতে পারেনি রাতুল। কেন জানি ওর চোখের দিকে তাকালে সব এলোমেলো হয়ে যায়। কেন হয় নিজেই বুঝতে পারে না। এ পর্যন্ত অনেকবার নিজের অব্যক্ত মনের কথা বলতে গিয়ে বলতে পারেনি রাতুল। বারবার শূন্য হাতে ফিরতে হয়েছে ওকে, আজও তার ব্যতিক্রম হয়নি। ওর চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না, কিছু না বলেই হনহন করে চলে গেল। হতভম্ব হয়ে রাতুলে যাওয়ার পানে চেয়ে রইল তিথি। তড়িঘড়ি করে অফিসের মিটিং কমপ্লিট করে বাসায় যাচ্ছে আফিফ। আজকের রাতটাই মুগ্ধতা তাদের বাসায় আছে, কাল থেকে আর থাকবে না। তাই আজ বিকেল বেলায় মুগ্ধতার সাথে সময় কাটানোর জন্য বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মিতুল নামের মেয়েটা জেগে বসেছে আফিফের মাথায়, কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না। দিনরাত এই একটা মেয়েকে ভেবেই কাটায় ও। এখন মাঝে মধ্যে এখানে সেখানেও দেখতে পায় আফিফ, কিন্তু পরক্ষণে আবারও উধাও হয়ে যায়। বেশ বুঝতে পারছে আফিফ মেয়েটা ওকে পাগল বানিয়ে দিচ্ছে। বেশ বুঝতে পারছে এই মেয়ে পাগলা গারদে পাঠিয়ে ছাড়বে ওকে। মুগ্ধতার জন্য কিছু জিনিসপত্র কিনতে শপে ঢুকলো আফিফ। কেনাকাটা সম্পন্ন করে ফিরছিল, তখনই মিতুলকে রাস্তায় দেখতে পেল আফিফ, কিন্তু পাত্তা দিল না। কারণ এ নিয়ে অনেকবার এরকম হয়েছে, কিন্তু পরের মিতুলকে খুঁজে পায়নি আফিফ। তাই মুচকি এসে নিজের মনে হাঁটতে লাগলো। পেছন থেকে হঠাৎ খুব পরিচিত কারো গলা পেয়ে পেছনে ফিরে তাকালো আফিফ। সামনের মেয়েটাকে দেখে নিজের অজান্তেই হাসি ফুটে উঠলো আফিফের। একগাল হাসি নিয়ে আফিফের দিকে এগিয়ে আসছে মিতুল। তার মানে এটা মিথ্যা নয়, সত্যি সত্যি মিতুল ওর সামনে দাঁড়িয়ে আছে। কাছে এসে বলে উঠল মিতুল, আপনি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলেন কেন? আর এতক্ষণ ধরে ডাকছি, শুনছেনই না? নিজের কর্মকাণ্ডে নিচেই বোকা বনে গেল আফিফ। এতদিন ওর সাথে কথা বলে পরে আর খুঁজে পায় না, তাই ভেবেছিল আজকেও মনের ভুল। কিন্তু কখনো ভাবেনি আজ সত্যি সত্যি আফিফের সামনে দাঁড়াবে মেয়েটি। মুখের হাসি ধরে রেখে বলল, সরি অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি তোমাকে, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা, কেমন আছো? আর তুমি এখানে? এত তাড়া কিসের? গার্লফ্রেন্ড ওয়েট করছে বুঝি? মিতুলের কথায় মৃদু হাসলো আফিফ। যাকে বউ বানাতে চাইছি সে কিনা আমার গার্লফ্রেন্ডের খবর নিচ্ছে। স্ট্রেঞ্জ। না, গার্লফ্রেন্ড নেই। আসলে আগামীকাল আমার বোনের বিয়ে, ও আমার জন্য অপেক্ষা করছে। আজকে আমাদের বাসার শেষ দিন কিনা, ভাবছি দিনটা অন্যভাবে সেলিব্রেট করব, তাই একটু তাড়ায় আছি। ও আচ্ছা, তাহলে যান, আপনার লেট হচ্ছে। আচ্ছা, একটা কথা রাখবে? আফিফের কথায় কপাল কুঁচকে তাকালো মিতুল। সন্দিহান চোখে বলল, কি কথা? কালকে আমার বোনের বিয়েতে আপনাকে আসতে হবে, না করতে পারবেন না কিন্তু। আফিফের কথার উত্তরে কি বলবে বুঝতে পারছে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল মিতুল। মিতুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আফিফ। এরই মধ্যে অতি কৌশলে মিতুলের ফোন নাম্বারটাও কালেক্ট করে নিয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তারা দিচ্ছে সবাই। যদিও মুগ্ধতা চায়নি আবার এসব হোক, কিন্তু আফিফের বাবা মানেননি। তিনি মুগ্ধতার বিয়েতে কোনো ত্রুটি রাখতে চান না, যাতে কখনো ও বলতে না পারে নিজের মেয়ে নয় বলে কোনো আয়োজন করেননি। চারিদিকে আলোকসজ্জার ঘনঘটা, রঙিন আলোগুলো ক্ষণে জ্বলে জ্বলে উঠছে তো নিভছে। অধরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুগ্ধতাকে। পার্লারের মতো করে সাজাতে পারে অধরা, তাই আর পার্লারের লোক টাকা হয়নি। খুব বড় করে না হলেও ঘরোয়াভাবে কমপ্লিট হলো মুগ্ধতার হলুদ সন্ধ্যা। মেহেদি পরানোর জন্য পার্লার থেকে মেয়ে আনানো হয়েছে। খুব সুন্দর করে মুগ্ধতার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এক পর্যায়ে বরের নামের প্রয়োজন পড়লো, কিন্তু কেউ জানে না বরের নাম কি। একমাত্র আফিফের বাবাই জানেন। তাই নাম জানার জন্য আফিফ ছুটলো তার বাবার কাছে। নাম জেনে তবেই ফিরল। মেয়েটা সুন্দর করে এর ডিজাইনের ফাঁকে লিখে দিল মেহেরাব। নামটার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল মুগ্ধতা। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতা। রাতের আকাশের তারাগুলো একটা চাঁদকে কেন্দ্র করে খেলায় মেতে উঠেছে। আজকের রাতটাই এই বাড়িতে শেষ রাত। এই কয় বছরে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে নিয়েছিল মুগ্ধতা। যখন নিজের বাসা থেকে বিতাড়িত হয়েছিল তখন থেকে এখানে আছে। একটা মায়া জমে গেছে বাড়িটার মানুষগুলোর উপরে। ভালো খারাপ মিলিয়ে বেশ ভালোই দিন কাটছিল। হঠাৎ আদনান নামক অমানুষের সাথে দেখা, তারপর আস্তে আস্তে ভালো লাগা, সেই থেকে ভালোবাসা, এরপর বিয়ে। হ্যাঁ, বিয়ে, যেখানে বাড়ি ভর্তি মানুষের সামনে অপমান করে রিজেক্ট গিয়েছিল আদনান। শুধু রিজেক্ট করলে হয়তো এতটা ঘৃণা হতো না যতটা ঘৃণা জন্মেছে ওর কথায়। অপমানিত হওয়ার পরে বাঁচার ইচ্ছেটাও ছিল না, কিন্তু মুগ্ধতা হেরে যাওয়ার মেয়ে নয়। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এই জায়গায় পৌঁছেছে, তাই নিজের বুকে পাথর চাপা দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু চাইলে কি সব হয়? সব কি ভোলা যায়? না, যায় না। মনের কোণে কোথাও না কোথাও পুরনো স্মৃতিগুলো রয়ে যায়, যা চাইলেও হয়তো মুছে ফেলা সম্ভব হয় না। নিজের রুমে বসে আছে মুগ্ধতা।
পরনে লাল বেনারসির সাথে ডায়মন্ড সেট, হাত ভর্তি চুড়ি, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে গাঢ় লিপস্টিক। বর আসার সময় ঘনিয়ে আসছে। একা একা রুমে বসে চোখের পানি ফেলতে ব্যস্ত মুগ্ধতা। আজকে নিজের বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছে তার। আজ যদি তার বাবা মা থাকতো, আহা, মেয়ের বিয়েতে কতই না খুশি হতো। কিন্তু সেই সব দেখার সৌভাগ্য না আছে মুগ্ধতার, আর না আছে ওর বাবা মায়ের। কিছুক্ষণের মধ্যে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। এতক্ষণে তিথিও চলে এসেছে, সাথে হৃদি, স্নেহা আপু এসেছে। বরের পাশে চেয়ারে বসানো হয়েছে আমায়, কিন্তু তাকে একবারও দেখতে ইচ্ছে করেনি আমার। একটাবারও তাকাইনি আমি তার দিকে। কিন্তু তিথি, অধর আপু এদের কথা বেশ বুঝতে পারছি লোকটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। এ নিয়ে হাসি তামাশারও শেষ নেই, কিন্তু তবুও লোকটা থামছেই না, বেহায়ার মতো অনবরত তাকিয়ে আছে। ছি, কি নির্লজ্জ। অনেকক্ষণ ধরে কেউ একজনের জন্য অপেক্ষা করছে আফিফ। বারবার চোখ বুলাচ্ছে মেন গেটের দিকে, কিন্তু যার জন্য অপেক্ষার প্রহর গুনছে তার দেখা নেই। অথচ 1 ঘন্টা আগেও কথা হয়েছে তার সাথে। সে 10 মিনিট ঢুকছে বলে আধা ঘন্টা পার হয়ে গেল, কিন্তু তার 10 মিনিট আর শেষ হলো না। তবে কি মিতুল আসছে না? মিথ্যা বলেছে আফিফকে? হতাশ চোখে তাকিয়ে আছে আফিফ। তখনই গোলাপি লেহেঙ্গা গায়ে জড়ানো অপরূপা গেট দিয়ে ঢুকলো। লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি, হাতে কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, চুলগুলো হাত খোপা করা, কিন্তু তবুও দারুণ লাগছে ওকে। মুগ্ধ হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে মিতুলের পানে। কখন যে মিতুলের সামনে চলে এসেছে টেরই পায়নি আফিফ। মিতুলের থুরির আওয়াজে ধ্যান ভাঙলো তার। মুচকি হেসে বলল, কোথায় হারিয়ে গেলেন? আনমনে বলে উঠল আফিফ। তোমার মাঝে। কথাটা শুনে ভ্রু কুচকে আফিফের দিকে তাকিয়ে বলল মিতুল, কি বলবেন? কিছু না, এই তোমার 10 মিনিট। আফিফের কথায় মুচকি হেসে বলল মিতুল, আসলে জ্যামে আটকে গেছিলাম। ও তাই বলো, ঠিক আছে চলো ভিতরে যাই। বলেই মিতুলকে নিয়ে ভেতরে চলে গেল আফিফ। মুগ্ধতার সহ সকলের সাথে নিজের ফ্রেন্ডের পরিচয় দিয়ে আলাপ করিয়ে দিল। বিয়ে পর্ব শুরু হয়ে গেছে, সকল ফর্মালিটি শেষ, এবার কবুল বলার পালা। এই 3 অক্ষরের একটা শব্দ মেয়েকে তার বাবার থেকে কেড়ে নেয়। 20 বছর লালন পালন করার পরও এই একটা শব্দের কাছে হেরে যায়। নিজের ঘর থেকে বের করে পাঠাতে হয় অন্যের ঘরে। এটা হার নয়, এটাই যে সমাজের নিয়ম নীতি। অনেকক্ষণ ধরে কবুল বলার জন্য তারা দিচ্ছেন সবাই, কিন্তু মুখ দিয়ে কিছুই বেরোচ্ছে না। মুগ্ধতার কাঁদছে, অঝরে কাঁদছে মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে কাঁদছে অধরা আপু। সকলের কথায় ফুপিয়ে ফুপিয়ে বলেই দিল সেই 3 অক্ষরের কবুল শব্দটা। সাথে সাথে কাজী সাহেব বলে উঠলেন আলহামদুলিল্লাহ। পরে সকলে মিলে নবদম্পতির জন্য দোয়া করলেন। বেজে গেল মুগ্ধতার বিদায়ের ঘন্টা। সবাইকে জড়িয়ে খুব কাঁদছে অধরা, আফিফ, কেউ বাদ নাই। এমনকি আন্টিও কাছে না আজ। যাওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে আমার মাথায় হাত রেখে বললেন, খুব সুখী হও মা। কথাটা বলে আশীর্বাদ করলেন আমায়। ওনাকে জড়িয়ে খুব কাঁদলাম আমি। আঙ্কেল, অধর আপু, আফিফ ভাইয়া সবাই কাছে। মেহরাবের হাত ধরে আঙ্কেল বললেন, আমার মেয়েটা বড়ই অভাগা, ওকে দেখে রেখো বাবা, কোনো পরিস্থিতিতে ওর হাত ছেড়ো না, বিশ্বাস রেখো ওর ওপর। তিনিও মাথা নাড়িয়ে আশ্বস্ত করলেন আঙ্কেলকে। তাদের কথা বলতে দেখে অধর আপুর গলা জড়িয়ে কাঁদছি আমি। পরে আফিফ ভাইয়া গাড়িতে অবধি তুলে দিল আমায়। আঙ্কেল ছলো ছলো চোখে তাকিয়ে আছেন আমার দিকে। একসময় সকলকে বিদায় দিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি। শ্বশুরবাড়ির মেইন দরজায় দাঁড়িয়ে আছি। মধ্যবয়স্ক একজন মহিলা বরণ করলেন আমাদের। খুব সম্ভবত উনি মেহরাবের মা। উনি ভেতরে যাওয়ার অনুমতি দিতেই একটা মেয়ে এসে দৌড়ে জড়িয়ে ধরলো আমায় আর বলে উঠল, ফাইনালি আমার বৌমণিকে পেয়ে গেছি আমি। থ্যাঙ্কস ভাইয়া। মেয়েটার কথার বদলে কিছু বললাম না আমি। মেয়েটা মেহরাবের ছোট বোন মোহনা। ড্রয়িং রুমে বসে আছি, আয়নায় বর কনের মুখ দেখা হবে। একদম আমার গা ঘেঁষে বসিয়েছে ওনাকে। ওনার শরীর আমার শরীর স্পর্শ করতে নড়ে চড়ে উঠলাম আমি। আমাদের বসিয়ে আমার পরনের ওনার এক অংশ ওনার মাথায় তুলে দিল মোহনা। সকলে হাসছে মোহনার পাগলামো দেখে, কিন্তু এটাও করবেই একমাত্র ভাই, তাই তার বিয়েতে কোনো আফসোস রাখতে চায় না ও। একটা মাঝারি সাইজের আয়না এনে আমাদের সামনে ধরলো মোহনা। সবাই খুব করে আয়নায় তাকাতে বলছে আমায়, কিন্তু লজ্জায় মাথা নিচু করে আছি আমি। তাছাড়া যা ইচ্ছে করে না তা করার মধ্যে কোনো আনন্দও থাকে না। যদি আজ ওনার জায়গায় আমার পছন্দের মানুষটা থাকতো তাহলে কবেই তাকিয়ে দেখতাম তাকে। এখনো পর্যন্ত ওনাকে দেখিনি আমি। মানুষটাও আদৌ কানা না ল্যাংড়া সেটাও জানি না। মনের মধ্যে অন্য কেউ না হলে পারিবারিকভাবে হলেও কবেই এক নজর দেখে নিতাম তাকে। মোহনার ধাক্কায় ভাবনার জগৎ থেকে বের হলাম আমি। এখন নিজের স্বামীকে এক নজর দেখার ইচ্ছে জাগলো মনে। স্বামী, হ্যাঁ, আজ থেকে এই লোকটাই আমার স্বামী। সারা জীবন যার সাথে কাটাবো আমি। সকলের জোড়াজড়িতে আয়নায় চোখ রাখলাম আমি।
আয়নায় চোখ রাখতেই হতবাক। এ কি, তার মানে ওনার সাথে আমার বিয়ে হয়েছে? তবে আজ থেকে উনিই আমার স্বামী। মুগ্ধ, কিন্তু বরের নাম তো মেহরাব, তার মানে মেহরাবই মুগ্ধ। ওনাকে দেখে চোখ দুটো বড় বড় করে তাকাচ্ছি আমি। বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছেন উনি। মুগ্ধর সাথে আমার বিয়ে হয়েছে, ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তখনই ফিসফিস করে কানের কাছে বলে উঠলেন উনি, দিস ইজ নট ফেয়ার মুগ্ধতা। এভাবে ঘর ভর্তি মানুষের সামনে বরকে এভাবে দেখা উচিত হচ্ছে না তোমার। সবাই কি ভাবছে বলো তো? নতুন বউ কেমন হ্যাংলার মতো লোকলজ্জায় মাথা খেয়ে বরকে দেখছে। ব্যাপারটা কেমন খারাপ দেখাচ্ছে, তাই না বলো? ওনার কথায় চোখ সরিয়ে নিলাম আমি। লোকটা বড় আজব তো। এরই মধ্যে হাসিতে মত্ত সবাই। সেটা নিয়ে আমাকে নিয়ে বেশ বুঝতে পারছি আমি। সকালে এটাই ভাবছি, ওনাকে দেখছিলাম আমি, কিন্তু নিজের কর্মকাণ্ডে নিজের উপরই রাগ লাগছে আমার এখন। লজ্জায় মাথা নিচু করে বসে আছি। আজ নিজের দোষেই এমনটা হচ্ছে। যদি আগে আঙ্কেলের দেওয়া ছবিটা দেখে নিতাম তাহলে এইসব কিছুই ফেস করতে হতো না। মুগ্ধর সাথে আমার বিয়ে, সেটা তিথির অজানা থাকার কথা নয়। তাহলে ও আমায় বললো না কেন? মুগ্ধর সাথে আমার বিয়ে হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। কি আজব আমি। আমাদের বসিয়ে কয়েকটা ফটো তুললো মোহনা, পাশাপাশি কাছাকাছি কয়েকটা এঙ্গেলে ছবি তুললো সে। ওর ছবি তোলা শেষ হতেই উপরে চলে গেল মুগ্ধ। আমাকে সোফায় বসিয়ে পাশে বসলেন মুগ্ধর মা। কপালে চুমু এঁকে বললেন, জানো তো মা, এতদিন আমার একটা ছেলে একটা মেয়েই ছিল, কিন্তু আজ থেকে আমার দুটো মেয়ে। তাই আমি তোমাকে আমার বৌমা নয়, আমার মেয়ে মনে করি। আমি সব জানি মা, তোমার মা নেই, তুমি কি পারো না আমাকে নিজের মা মনে করতে? কি মা বলো, ডাকবে তো আমায়? ওনার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছি আমি। মানুষ এতটাও ভালো হয়? মা বলে ওনাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আমি। উনিও জড়িয়ে নিলেন আমায়। তখনই মোহনা এসে বলল, এটা কি হলো? আজ তোমার বৌমা পেয়ে আমাকে ভুলে গেলে? এটা কিন্তু ঠিক না আম্মু। মোহনার কথায় মুচকি হাসলেন মা। এক হাতে জড়িয়ে নিলেন ওকে, দুজনকে দু হাতে জড়িয়ে রেখেছেন উনি। আমার মেয়ে, দুটো মেয়ে, দুজনেই সমান। তোমরা দুজনেই আমার দুই নয়নের মণি। মায়ের কথা শেষ হতে না হতে সিঁড়ি থেকে নামতে নামতে বলে উঠল মুগ্ধ, এরা দুজন তোমার দুই নয়নের মণি, আর আমি কিছুই না, ফেলনা। অভিমানী সুরে, এই বাড়িতে একমাত্র অবহেলিত ব্যক্তি আমি। ওনার কথায় হেসে উঠল মোহনা। মাও হাসলেন। হাসতে হাসতে বলল মোহনা, এটা একদম ঠিক বলেছ ভাইয়া। আসলে কুড়িয়ে পাওয়া ব্যক্তিদের একটু আধটু অবহেলিত থাকে, তবুও তোমাকে আমরা যথেষ্ট ভালো রেখেছি। বলেই হাসতে লাগলো মোহনা। মোহনার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। মোহনাকে থামিয়ে বললেন, মা, যে যাই বলুক না কেন, তুই, মোহনা আর মুগ্ধতা সবাই আমার একই রকমের আদর। তাদের যত ভালোবাসি ঠিক ততটাই তোমাকেও ভালোবাসি, তাই হিংসে করার কিচ্ছু নেই। মুগ্ধতাকে বিদায় জানি, কারো মন ভালো নেই। এরই মধ্যে আটকে পড়েছে মিতুল। সকলকে এই অবস্থায় রেখে যেতেও পারছে না। তাছাড়া যার কল্যাণে এখানে আসা, তাকে অনেকক্ষণ হলো খুঁজে পাচ্ছে না মিতুল। তাই তাকে খুঁজতে ব্যস্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তখনই কোথা থেকে সামনে এসে দাঁড়ালো আফিফ। আই এম সরি মিতুল, এতক্ষণে তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা, আর আমি সেদিকে খেয়াল না করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আসলে বাবা মুগ্ধতার জন্য মন খারাপ করে বসে আছে, তাই একটু কথা বলতে গিয়েছিলাম। না না, সরি বলতে হবে না, ঠিক আছে। এটাই স্বাভাবিক, আপনার বোনের বিয়ে হয়েছে, এখন কারোরই মন ঠিক থাকার কথা নয়। আমি চলেই যেতাম, কিন্তু আপনাকে কোথাও দেখছিলাম না, আর না বলে যাওয়াটাও কেমন দেখায়, তাই আর যাইনি। কথাটা শুনে আফিফের মনের মধ্যে লাড্ডু ফুলে উঠল। ওর জন্যে মিতুল যায়নি, শুধু ওকে বলতে পারেনি বলে যেতে পারেনি। তবে কি মিতুলের মনে কিছুটা হলেও জায়গা করে নিতে সক্ষম হয়েছে আফিফ। এতটা গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি খুব ভালো মিতুল, তোমার জায়গা অন্য কেউ হলে এতটা ভাবতো না, কবেই চলে যেত। কিছুটা মৃদু হাসলো মিতুল, তারপর বলল, ওকে ওকে, এত প্রশংসা করবেন না, তাহলে ফুলে বোম হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে, এখন আসি। মিতুলের যাওয়ার কথা শুনে নিমেষে মন খারাপ হয়ে গেল আফিফের। মেয়েটা আশেপাশে থাকলে খুব ভালো লাগে ওর। অলওয়েজ মিতুলেই মত্ত থাকে, কখনো চোখের আড়াল হোক এটা চায় না, কিছুতেই চায় না। সবসময় চায় যেন চোখের সামনে বসে থাকে, কিন্তু কি আর করার, বিদায় তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আর থাকতে বলতে পারি না, চলো তোমাকে আমি পৌঁছে দেই।
আফিফের কথায় চোখ তুলে তাকালো মিতুল আর বলল, না না, আমি একাই যেতে পারবো। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। এখন এখানে আপনাকে সবার প্রয়োজন, তাই এখানেই থাকুন। মিতুলের কথার উপর আর কিছু বলতে পারলেন না আফিফ। ওকে বিদায় দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। মুগ্ধর রুমে বসে আছে মুগ্ধতা। মূলত মোহনাই ওকে এখানে নিয়ে এসেছে। পুরো খাট কাঁচা গোলাপ, রজনীগন্ধার গাঁদা ফুল দিয়ে সাজানো। রুমটা বেশ বড়। বেডের ঠিক পেছনের দেয়ালে টাঙানো রয়েছে মুগ্ধর ফুল ফ্যামিলি মানে মোহনা মা আর মুগ্ধর ফ্যামিলি ফটো। রুমের সাথে রয়েছে ব্যালকনি। রাতের খাবার নিজ হাতে খাইয়ে দিয়েছেন মুগ্ধ তার শাশুড়ি। মুগ্ধ বন্ধুদের সাথে আছে, ওকে কিছুতেই ছাড়ছে না ওরা, তাই আসতে পারছে না। এদিকে মোহনার মায়ের কড়া হুকুম এই রাতের বেলায় যেন ওকে একা রেখে না যায় মোহনা, কারণ নতুন এসেছে যদি ভয় পায় বা একা থাকলে বাড়ির জন্য মন খারাপ হয়, তাই মোহনা ওর সাথে আছে। দুজনে মিলে গল্পে বিভোর, কিন্তু গল্পে মন নেই মুগ্ধতার। এই মুহূর্তে মোহনা নামক মেয়েটাকে খুব বিরক্তিকর প্রাণী মনে হচ্ছে মুগ্ধতার, যেন সহ্য হচ্ছে না ওকে। মুগ্ধতাকে ইজি করার জন্য হাসির কথা বলছে। কথার মাঝখানে একসময় দুজনে খিলখিল করে হেসে উঠল। আড়াল থেকে কেউ একজন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে মুগ্ধতাকে, কিন্তু সেটা কেউ জানে না। এই প্রথম মুগ্ধতাকে খিলখিল করে হাসতে দেখলো মুগ্ধ। হাসলে মেয়েটাকে এত সুন্দর দেখায় সেটা জানতো না মুগ্ধ। এই হাসিটা সারা জীবন ওর মুখে দেখতে চায় মুগ্ধ। গোমরা মুখে হয়ে চুপচাপ বসে থাক এটা চায় না। সবসময় মুগ্ধতাকে হাসি খুশি প্রাণোচ্ছল দেখতে চায়। হঠাৎ দরজায় টোকা পড়তে বসা থেকে উঠে দাঁড়ালো মোহনা। মোহনার ওড়নার মুঠো ধরে আছে মুগ্ধতা। ওড়না ছাড়িয়ে মুচকি হেসে কানের কাছে ফিসফিস করে বলল, বৌমনি আমি আসছি, ভয় পেও না। যতটা বদমেজাজি ভাবছো ততটা বদমেজাজি নয়, সো বি কুল। নাও এবার আমার বজ্জাত ভাইটাকে তুমি সামলাও। আর শোনো, একদম উঠতে দিবা না, দানাগুলো কেটে দিবা, বুঝছো? আর শোনো, আমার সাথে লাগতে আসলে ধমক দিয়ে বসিয়ে রাখবা, ঠিক আছে? বলে চলে গেল মোহনা। মেয়েটার কথার আগামাথা কিছুই বুঝলো না সে। কি বলে গেল সব মাথার উপর দিয়ে গেল। রুমে পিনপতন নীরবতা, একদম শব্দ শূন্য হয়ে আছে পুরো ঘর। রুমে কেউ ঢুকেছে কি ঢুকেনি সেটাও দেখেনি সে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কারো কোনো সারা শব্দ নেই। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে কেঁপে উঠল মুগ্ধতা। আর চোখে তাকিয়ে দেখলো মুগ্ধ রুমে ঢুকছে। বুকের ভিতরে তোলপাড় হতে লাগলো। চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে পড়লো দু ফোঁটা চোখের জল। কিন্তু কেন সেটাই জানে না সে। হয়তো তার একমাত্র কারণ আদনান, কিন্তু ওর জন্য চোখের জল ফেলা একদম উচিত নয় মুগ্ধতার। আজ থেকে অন্য কারো জীবন সাথী সে, সেখানে আদনান নামক কারো কোনো অস্তিত্ব নেই। আমার ভাবনার মাঝে আমার সামনে এসে বসলো মুগ্ধ। আমাকে অবাক করে বলল, এই ভারী বেনারসি পরে অনেকক্ষণ আছো, যাও ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই পরো, লাইক শাড়ি, সালোয়ার কামিজ। তবে হ্যাঁ, শার্ট প্যান্ট টপস এগুলোতে ঘোর আপত্তি আছে আমার। তুমি পরতে চাইলেও এগুলো কখনো পরতে দেব না। ওনার কথায় চমকে উঠলাম আমি। এতটা ইজিলি খোঁচাখুচি ছাড়া আমার সাথে কথা বলছেন উনি, ভাবতেই পারছি না। তাছাড়া আজকের দিনে আমার ভাবনার মাঝেই বলে উঠলেন উনি। যা গরম পড়েছে, এত সময় ভারী বস্তা পরে কিভাবে আছো সেটা ভেবে অবাক হই আমি। আচ্ছা, তুমি এই বস্তার ভিতরে কিভাবে আছো বলো তো? চোখ দুটো রসগোল্লার মতো করে ওনার দিকে তাকিয়ে আছি। আর এসব কি ভাষা? বেনারসিকে বস্তা বানিয়ে দিলেন? ওনার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো ঠিক বুঝতে পারছি না। হঠাৎ ওনার কথায় চমকে উঠলাম আমি। মুগ্ধতা, তুমি কি লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? তখন ড্রয়িং রুমেও ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে, চোখ সরাচ্ছিলেই না। এখনো একই কাজ করছো। আচ্ছা, এখন থেকে রোজই আমাকে দেখতে পাবে। আগে যাও ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় সারা রাত দেখো, কেমন? লোকটার কথায় আরেক দফা লজ্জা পেলাম আমি। বই গেছে আপনাকে দেখতে আমার। আপনার কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিলাম। এই বেনারসিকে আপনি বস্তা বানিয়ে ফেললেন? জানেন এটা কত ভালো, আর আপনি কিনা বস্তার সাথে তুলনা করলেন? তুমি যাই বলো না কেন, ওইটা আমার কাছে সব সময় বস্তায় থাকবে। কি ভারী, উফ, অসহ্য। ওনার সাথে তর্কে যেটা অসম্ভব, তাই ওনাকে কিছু না বলে মুখ ভেঙচি কেটে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আমি। শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আরেকবার বিস্মিত হলাম আমি। আজ কি হচ্ছে? এই ব্যাটা এত ভালো কি করে হলো? বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছে মুগ্ধ। আমি বের হতেই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে এইভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হচ্ছে আমার। হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরেছেন উনি, তাই চোখ সরিয়ে বসা থেকে উঠে বললেন, মুগ্ধতা, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। মাথা ধরেছে নাকি?
ওনার কথায় আবারও বিস্মিত হলাম আমি। বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছি আমি ওনার দিকে। আমতা আমতা করে বললাম, কই না তো, কোনো সমস্যা নেই। মুগ্ধতার কথায় চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধ। আঙ্কেলের কথায় ঠিক মেয়েটা বড্ড চাপা স্বভাবের। নিজের দুঃখ কষ্ট কাউকে মুখ ফুটে বলে না। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তাও বলবে না। তুমি মিথ্যা বলছো, আর যদি তুমি সত্যি বলো তাহলে তুমি মানুষ নও। ওনার কথায় রেগে গেলাম আমি। রাগান্বিত সুরে বললাম, কি যাতা বলছেন? আমি মানুষ নই মানে কি বোঝাতে চাইছেন আপনি? জঙ্গলের পশু আমি? এই মেয়েটা আস্ত পাগল, এখন আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। একটা কথাও সহজভাবে নিতে পারে না, উড়নচণ্ডীর মতো ফুস করে ওঠে। মুগ্ধতা, বি কুল। আমি এটা বোঝাতে চাইনি, আগে পুরো কথাটা তো শুনো। একটা মেয়ে সারাদিন ভারী গয়না গাটি, তার উপর এই বস্তা জড়ানো গায়ে, 12 রকমের আটা ময়দা সুজি, তার উপরে বিদায় বেলার কান্নাকাটি। এরপরও তুমি ক্লান্ত নও, সেজন্য কথাটা বলেছি। তুমি মানুষ নও, এলিয়েন। এই বিচ্ছিরি ভাবনা শুনে হতবাক। ক্লান্ত নয় বলে এলিয়ন? আশ্চর্য! লোকটার মাথায় সমস্যা আছে, নইলে বেনারসিকে বস্তা আমাকে এলিয়ন যা তা বলে যাচ্ছে। আচ্ছা, আপনার মাথায় কি কোনো প্রবলেম আছে? মুগ্ধতার কথায় কপাল কুঁচকে এলো মুগ্ধর। মুখ দিয়ে শুধু এইটুকুই উচ্চারণ করলো, আসলে আপনার এমন উদ্ভট চিন্তা দেখে আপনাকে অসুস্থ লাগছে আমার। তাই এখন আমাকে নির্দ্বিধায় সবটা বলতে পারেন, কারণ আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই কিছু করারও নেই। পাগল নিয়েই ঘর করতে হবে আমার, তার কারণ তো আপনি জানেনই। মুগ্ধতার কথায় বেশ রেগে গেল মুগ্ধ। সে পাগল এটা ঠিক, কিন্তু তাই বলে মস্তিষ্কের সমস্যা নেই। সে তো কেবল মুগ্ধতাতেই পাগল। ওকে ঘিরে পাগলামি করতে চায়। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে করুণ কণ্ঠে বলল মুগ্ধ, তোমার কি আমাকে ঠকবাজ মনে হয় মুগ্ধতা, নাকি আমার ফ্যামিলিকে দেখে বোঝা যায়? মুগ্ধর কথায় চমকে উঠল মুগ্ধতা। না না, সে তো এমনটা ভাবছে না, বরং এই পরিবার তার দেখা সবচেয়ে চমৎকার পরিবার। খুবই নম্র ভদ্র, দরকার পড়লে নিজেরা ঠকে যাবে কিন্তু কাউকে ঠকাবে না। একদিনে কতটা আপন করে নিয়েছে ওকে। না, ছি ছি, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাদের পরিবারকে এতটা জঘন্য ভাবতে যাব? এই ফ্যামিলির সবাই খুব ভালো, কিন্তু আপনি হঠাৎ এভাবে কেন কথা বলছেন? মুগ্ধতার কথায় দীর্ঘশ্বাস ফেললো মুগ্ধ। তাহলে মেয়েটা তাকে খারাপ ভাবছে, এই ধারণাটা কবে পাল্টাবে ওর? তাহলে এক্ষুনি যে কথাটা বললে ওটা কি মিন করে বললে মুগ্ধতা? আমার ফ্যামিলি ভালো, এটা এক বাক্যে স্বীকার করে নিলে, অথচ আমার কথা কিছু বললে না। আমি কি ঠকবাজ যে তোমাকে ঠকিয়ে বিয়ে করব? জানো তো, আমি আর যে কাউকেই ঠকাই না কেন, কোনোদিনও তোমায় ঠকাতে পারবো না। তার আগেই মরে যাব। যদি আমার মাথায় বা কোথাও কোনো প্রবলেম থাকতো, মেন্টালি সিক থাকতাম, তাহলে কখনো তোমাকে নিজের সাথে জড়াতাম না। এতক্ষণে ব্যাপারটা বুঝতে সক্ষম হলো মুগ্ধতা। তার মানে ওই একটা কথার জন্য এতগুলো কথা বলছে মুগ্ধ। আপনি ওই কথাটাকে সিরিয়াসলি ভেবে নিয়েছেন মুগ্ধ? আমি তো তর্কের খাতিরে জাস্ট এমনি বলেছি কথাটা, আর কিছুই নয়। কথাগুলো শুনে না শোনার ভান ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ল। পেছনে পেছনে মুগ্ধতাও ছুটল। ও কি নিজের অজান্তেই ছেলেটাকে কষ্ট দিয়ে ফেললো? আজ আকাশে একটা বিশাল চাঁদ উঠেছে, সেটা দেখতে ব্যস্ত হয়ে পড়েছে মুগ্ধ। পাশের মানুষটাকে খেয়ালই করছে না। খুব ইচ্ছে ছিল মুগ্ধতাকে নিয়ে চাঁদ দেখবে, কিন্তু মুগ্ধতার এমন কথায় রাগ লাগলো তার। কিছুক্ষণ নীরব কাটালো দুজনে। মুগ্ধতা বুঝতে পারছে না কি করবে, তাই মুগ্ধর পাশে ঠায় দাঁড়িয়ে আছে। মুগ্ধ নিজের রাগ সামলে হঠাৎ মিষ্টি হেসে বলল, ঘুমাচ্ছ না কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক ধকল গেছে, এত অনিয়ম করো না, শরীর সইতে পারবে না। কাল আবার রিসেপশন আছে। লোকটাকে বুঝতে পারছি না, এখন এত রাগ দেখালো, আবার এখন পানি, আবার আমার খেয়ালও রাখছে। একটা ঢোক গিলে ওনার উদ্দেশ্যে বললাম, আপনি ঘুমাবেন না? মুগ্ধ তার কথা শুনে ওর দিকে ঘুরে তাকালো। মুগ্ধ মুখে হালকা হাসি রেখা টেনে বলল, ঘুমাবো, তবে এখন না, তুমি ঘুমিয়ে যাওয়ার পরে। এখন একটু চাঁদ দেখবো। তাহলে আমিও পরে ঘুমাবো। মুগ্ধ তার কথায় আনমনে হেসে উঠল। মুগ্ধ সন্দেহের দৃষ্টিতে বলল, আমার সাথে ঘুমাতে চাও বুঝি? কথাটা শুনেই থতমত খেয়ে গেল মুগ্ধ। তাই ছেলে একদম নির্লজ্জ বজ্জাত। যতটা ভালো ভেবেছিল আসলে ততটা ভালো নয়, লুচ্চে একটা। আমি কি তাই বলেছি নাকি? মুগ্ধতা কিছু বলতে যাবে তখনই মুগ্ধ বলল, জানো মুগ্ধতা, আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার বিয়ে হবে, কিন্তু ওই যে বলে না,
জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর ইচ্ছা। ওনার ইচ্ছাতেই এক সুতোয় বাঁধা পড়েছি আমরা। যেই বাঁধন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকবে। আমার মায়ের বরাবরই বৌমা ঘরে তোলার ইচ্ছা ছিল, তাই সবটা কি করে যেন হয়ে গেল। আমার বন্ধুরা যেই তোমার কথা বলল, অমনি মা তোমায় না দেখে রাজি হয়ে গেল। ব্যাস, 1 সপ্তাহে বিয়ে। তুমি কি এতে খুশি মুগ্ধতা? প্রশ্নটা উত্তর দেওয়াটা খুব কঠিন মুগ্ধতার কাছে। এই সম্পর্কে কি আদৌ খুশি হতে পেরেছে মুগ্ধতা? কিন্তু এই মুহূর্তে এই কথাটা বললে কষ্ট পাবে মুগ্ধ। আর যদি বাসা থেকে বের করে দেয় তখন আঙ্কেলকে মুখ দেখাবে কি করে? আমাদের দ্বারা যা কিছু ঘটে সবকিছুই আল্লাহর ইচ্ছাই হয়। এই সম্পর্কেও আল্লাহর ইশারা ছিল, তাই দুঃখ পাইনি আমি, খুশি। মুগ্ধতা